ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 12 WBTA টেস্ট পেপার এর সেকেন্ড ডিস্ট্রিক্ট অর্থাৎ ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোশ্চেনের সলিউশন করাবো। এর আগের ভিডিওতে তোমাদের কলকাতার সলিউশন করে দিয়েছি, যেটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, ফুল সলিউশন করা আছে। আর যদি তোমরা ভিডিওটার পুরোটা পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমাদের ভিডিওর সমস্ত আপলোড করা আছে, সেখান থেকে বাই করে নিতে পারো। আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর তার সাথে কমেন্ট করতে ভুলবে না। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে এইভাবে কন্টিনিউ আমি 4-5টা অ্যাটলিস্ট ফুল সলিউশন করার চেষ্টা করব। তো শুরু করি আজকে প্রথম ওয়েস্ট মেদিনীপুর স্কুলের ক্ষেত্রে। ওয়েস্ট মেদিনীপুর স্কুলে কি ফুল কোশ্চেন আছে অর্থাৎ ফুল সলিউশন কী আছে সেটা আমি দেখি। দেখো, সেকশন 1 ওয়েস্ট মেদিনীপুরের সেটা আমার সলভ করা আছে। আমি সেকশন 2 থেকে শুরু করছি এবং সেটা হচ্ছে গ্রুপ বি থেকে, যেখানে মার্কস থাকছে 2 করে। ঠিক আছে, 2-এর পর থেকে 2, 3 এই যে মার্কসগুলো আছে সেই মার্কসগুলোর আমি সলভ করছি 2, 3 আর 5-এর। তো গ্রুপ বিতে প্রথম কোশ্চেন কী আছে দেখো, 3-এ একটি গৌণ কোষের সামর্থ্য আছে 30 অ্যাম্পিয়ার আওয়ার, বলতে কি বোঝো? ঠিক আছে, তাহলে গৌণ কোষের সামর্থ্য যদি 30 অ্যাম্পিয়ার আওয়ার থাকে তাহলে তখন সেক্ষেত্রে কীরকম হবে সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে দেখো, যে গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝায় যে গৌণ কোষটি থেকে 1 অ্যাম্পিয়ার স্থির মানে তড়িৎ প্রবাহ 30 ঘন্টা ধরে সরবরাহ করে, অর্থাৎ পাওয়া যায়। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা খুব ভালো দিয়েছে, সেটা হচ্ছে কোষের ক্ষতি না করে কোষ থেকে কত পরিমাণ তড়িৎ-আধান পাওয়া যাবে। তাহলে কোষ থেকে কত পরিমাণ তড়িৎ-আধান অর্থাৎ কিউ বার করতে হবে। আই দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, টি হচ্ছে 30 ঘন্টা, ঘন্টাকে আমি সেকেন্ডে কনভার্ট করছি, তাহলে 30 × 3600 অর্থাৎ 108,000 সেকেন্ড। এরপরে তোমরা সেটা থেকে আধান যদি বার করো তাহলে কিউ সমান কী হয়, আইটি। তাহলে কিউ সমান যদি আইটি এই মানটা যদি বসাই তাহলে আয়ের জায়গায় 1 আর তার সাথে 108,000, ফাইনালি উত্তর কত হবে 108,000 এত কুলম্ব। তাহলে এটা হচ্ছে উত্তর। এবার 4-এর কোশ্চেন দেখো, 4-এর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ক্যাপিটাল কিউ আধান ক্যাপিটাল আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার তারের লুপে সুষম বেগে আবর্তিত হচ্ছে। দেখাও যে লুপের চৌম্বক ভ্রামক হবে QVR π/2 × π+2। তাহলে এইটা কীভাবে বলছে, ক্যাপিটাল কিউ আধান আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকারের মধ্যে হচ্ছে, তারের মধ্যে লুপে সুষম বেগে আবর্তিত হচ্ছে, বেগটা কত ভি ধরে নিয়েছে। তাহলে চৌম্বক ভ্রামক বার করতে হবে। আমরা চৌম্বক ভ্রামককে PM দিয়ে ডিনোট করি। কিভাবে করছি দেখো, একটা অর্ধবৃত্তাকার প্রথমে ছবি আঁকা হয়েছে, সে অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ব্যাস যদি বলি কী হবে 2R। আমি যদি তারের দৈর্ঘ্য বার করতে চাই তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হয় πr, আর তার সাথে ব্যাসটা কত 2R, তাহলে πr + 2R। তাহলে আর যদি কমন নিই π+2, তাহলে এটা হচ্ছে তারের দৈর্ঘ্য। যদি আমি সময় বার করি তাহলে টি সমান কত লেখা যায়, L/V। টি সমান যখন L/V বলবো, এল এর জায়গায় কী বসাবো, ক্যাপিটাল R × π+2, আর নিচে ভি এর জায়গায় ভি। আমরা যখন প্রবাহ মাত্রা বার করব, প্রবাহ মাত্রা I সমান কী লেখা যায়, QIT। তা কিউ এর জায়গায় কি আর টি এর জায়গায় এই পুরো ভ্যালুটা, তাহলে R × π+2/V। ভিটা যদি উপরে উঠে যায় তাহলে QV/R × π+2। আমরা চৌম্বক ভ্রামক কি জানি, PM সমান I × A। তাহলে I এর জায়গায় এই ভ্যালুটা, তার সাথে এই জায়গায় πr²/2, আর কেটে গেল, তাহলে πr হলো, তাহলে QV/R/2 × π+2, যার মান ফাইনালি কী বেরোলো, QV/R/2 × π+2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রমাণিত। 4-এর কোশ্চেন হয়ে গেল। 4-এর কোশ্চেনের পর 5-এর কোশ্চেন দেখো কি আছে, স্থানচ্যুতি প্রবাহ কাকে বলে? স্থানচ্যুতি প্রবাহ অন্তর্ভুক্ত করে অ্যাম্পিয়ার সূত্রের পরিবর্তিত রূপটি লেখো। খুব ইম্পর্টেন্ট, স্থানচ্যুতি বা সরণ প্রবাহ বলা হয়। তা 5-এর কোশ্চেন আছে, সময়ের সাথে পরিবর্তনশীল স্থানচ্যুতি যখন ডেফিনিশন বলছে, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে আছে। স্থানচ্যুতি প্রবাহ সময়ের সাথে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এক ধরনের তড়িৎ প্রবাহের সূচনা করে, আর এই তড়িৎ প্রবাহকে স্থানচ্যুতি প্রবাহ বলা হয়, যেটাকে μ0ID সমান হচ্ছে μ0 ε0 × dφ/dt হয়, সেখানে আইডিটা হচ্ছে সরণ প্রবাহ মাত্রা। আর তারপরে কোশ্চেন কী ছিল, ওর সাথে বলছে অন্তর্ভুক্ত করে অ্যাম্পিয়ারের সূত্রে পরিবর্তিত রূপ। তাহলে অ্যাম্পিয়ারের সূত্রে যে সরণ প্রবাহ যে সূত্র হয় পরিবর্তিত রূপটা, সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন B/dl সমান μ0 × I প্লাস μ0 ε0 dφ/dt। তাহলে এটা হচ্ছে তার অ্যাম্পিয়ার সূত্রে পরিবর্তিত রূপ। ঠিক আছে, এখান থেকে এই সরণ প্রবাহটা খুব ইম্পর্টেন্ট এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টার থেকে। আর এখানে পয়েন্টিং ভেক্টর বলে একটা ঘটনা হয়, সেটাও ইম্পর্টেন্ট খুব, এই দুটোকে নোট ডাউন করে রাখবে। 5-এর অথবাতে যেটা আছে সেটা আছে যে তড়িৎ ক্ষেত্র
ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গে সঞ্চালনের অভিমুখের মধ্যে চিত্র সহ সম্পর্কটি লেখো। মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর, চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ চুম্বক তরঙ্গ। এই ছবিটা তোমরা দেখেছো আশা করি বইয়ের মধ্যে, যে এখানে উপর দিকটাকে আমরা যদি তড়িৎ ক্ষেত্র আর নিচের দিকটাকে যদি চৌম্বক ক্ষেত্র ধরি, উপরটা কি ধরছি তড়িৎ ক্ষেত্র আর নিচেরটা কি ধরছি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। আর তার হিসাবে যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ অর্থাৎ ইএম ওয়েভটাকে বানানো হয় তাহলে এরকম হয় ব্যাপারটা, যেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একে অপরের সাথে লম্বভাবে কাজ করে। আর সেখানে যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে ই সমান ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আর বি সমান বি জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়। আর যেখানে ই জিরো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার হয় আর বি জিরো হয় চৌম্বক ক্ষেত্রের বিস্তার, ঠিক আছে। তাই এই ছবিটি এঁকে এই দুটি জিনিসকে শুধু এক্সপ্লেন করে দেওয়া, তাহলে কমপ্লিট তোমার। এরপরে ছয়ের কোশ্চেনে দেখো, ছয়ের কোশ্চেনে কী বলা আছে, ছয়ের কোশ্চেনে বলা আছে যে চৌম্বক ক্ষেত্রে বিটা কোণার পথের বক্রতা আলফা কোণার অপেক্ষায় কম থাকে কেন। এটা কোশ্চেন করেছে যে বিটা কোণার পথের বক্রতাটা আলফা থেকে কম থাকে কেন। এর আমি তোমার সলিউশন করেছি, কি করেছি দেখো। ওই চৌম্বক ক্ষেত্রে বিটা কোণা পথের বক্রতা আলফা কোণা অপেক্ষায় বেশি, কারণ বিটা কণা হচ্ছে ঋণাত্মক চার্জ এবং দ্রুত গতিশীল ইলেকট্রন। কারণ বিটা কণাকে আমরা ইলেকট্রনের সাথে সমতুল্য ধরি, যার ভর খুব কম হয় আর যার ফলে তা কী হয় উচ্চ চার্জ থাকে। আর ভর ঘনত্বের জন্য, তার ভর ঘনত্বের জন্য বা মাস ডেনসিটির জন্য তার চার্জ কী হয় খুব হাই হয়। আর ভর ঘনত্বের এই চার্জের কারণে তারা খুব ভারী, আলফা কোণার চেয়ে অনেক বেশি বিচ্যুত হতে পারে। তাহলে বিচ্যুত হওয়ার পেছনে কারণটা হচ্ছে কি না, যেহেতু তার আমাদের দ্রুততা অনেক বেশি, অর্থাৎ ও উচ্চ চার্জযুক্ত হয় এবং গতিশীল হয়, ওই জন্য ইলেকট্রনকে আমাদের বিচ্যুতি আলফার থেকে অনেক বেশি দেখতে পাওয়া যায়। এর অথবাতে দেখো, তাহলে খাতাতে লিখে নাও যে কী লেখা আছে, এটি তোমরা লিখে নেবে। ছয়ের অথবাতে দেখো, ছয়ের অথবাতে বলা আছে যে নিউট্রনকে কেন নিউক্লিয় বিভাজনের জন্য আদর্শ ধরা হয়। ছয়ের অথবাতে, ছয়ের অথবা সলিউশন কি দিয়েছি দেখো, যেহেতু নিউট্রন চার্জহীন হয় তাই ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে সঙ্গে বিকর্ষণ ঘটে না। কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটনের সাথে নিউট্রনের কোনো বিকর্ষণ কাজ করে না, কারণ ওর তো চার্জ নাই, ও তো নিউট্রাল পার্টিকেল হয়। তার জন্য ওর মধ্যে শুধু একটাই কাজ করে, সেটা হচ্ছে আকর্ষণ। যার ফলে একটি দুর্বল নিউট্রন নিউক্লিয়াসকে সংঘর্ষ করতে পারে এবং নিউক্লিয়াসের বিক্রিয়ায় অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া ঘটাতে এরা সক্ষম হয়, ঠিক আছে, এরা সক্ষম হয়। আর তাই নিউট্রনকে আমাদের আদর্শ হিসাবে ধরা হয়, নিউক্লিয় বিভাজন ঘটানোর জন্য এ দায়ী হয়। অর্থাৎ যদি আমরা বলি 92 ও 238, সেখান থেকে যদি একটা নিউট্রন কণাকে আঘাত করি, 56 বেরিলিয়াম 141, 36 ক্রিপ্টন 92 হয়, +3 0N1, এখানে নিউক্লিয় বিভাজনে দেখেছি। তাহলে 0N1 দিয়ে আঘাত করলে তখন এই তিনটে আলাদা আলাদা পরমাণুতে ভেঙে যায়। এরপরে 7এর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে মডুলেশন সূচক। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মডুলেশন সূচক। দেখো মডুলেশন সূচক বলতে কী বোঝো, এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কী, খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টারের কোশ্চেন। এটা মডুলেশন সূচকে কী বলা আছে, মডুলেটেড তরঙ্গের বিস্তার এবং বাহক তরঙ্গের বিস্তার এর অনুপাত, যার মানটা হয় 1-এর চেয়ে কম, ঠিক আছে, সর্বদা 1-এর চেয়ে কম হয়, যার মান সর্বদা 1-এর চেয়ে কম হয়, যার ফলে মডুলেটেড তরঙ্গের বিস্তার সর্বদা বাহক তরঙ্গের বিস্তারের থেকে কম হয়, ঠিক আছে। সেটাকে মিউতে ডিনোট করা হয়, যেটা AM/AC হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। AM হচ্ছে মডুলেটেডের বিস্তার আর AC করতে হচ্ছে ক্যারিয়ারের বিস্তার, বিস্তার মানে অ্যাম্পলিটিউড বলছি, তার মডুলেটেড অ্যাম্পলিটিউড আর এটা হচ্ছে ক্যারিয়ার অ্যাম্পলিটিউড। সর্বোচ্চ মান হয় 1 আর সর্বনিম্ন মান হয় 0। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা কত হয়, 1 এবং 0। মডুলেশন সূচকটা ভালো করে লিখবে। মডুলেশন সূচককে ইংরেজিতে বলে মডুলেশন ইন্ডেক্স। এইটি তোমার ডেফিনেশন হিসাবে কাজ করে। 7এর কোশ্চেনের পর আমরা গ্রুপ সিতে চলে আসবো। গ্রুপ সিতে প্রথমে কি কোশ্চেন আছে, প্রথম বলা আছে পরাবৈদ্যুতিক মেরুকরণের সংখ্যা দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে এখানে আমি সি তড়িতের জায়গাতে পাবো পরাবৈদ্যুতিক মেরুকরণের সংখ্যাতে এইভাবে আমরা লিখেছি, কারণ এখানে একটু ডিটেলস লিখতে হবে, কারণ এর ভ্যালু আছে তোমার 3 আছে, অর্থাৎ 3 মানে হচ্ছে 1 × 2, কিন্তু 1 হলেও তার মানে খুব ছোট করা যাবে না, এখানে এতটা লিখতেই হবে তোমাকে। এই লেখাটা আমি আবার শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে কী লিখেছি। একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কোনো পরাবিদ্যুৎ রাখলে পরাবিদ্যুতের অণু ধনাত্মক এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্রে আপেক্ষিক সরণ হয়। এর ফলে অমেরুবর্তী পদার্থ আর মেরুবর্তী পদার্থে পরিণত হয়। যে কোনো একটা অমেরুবর্তী পদার্থ কোথায় পরিণত হচ্ছে, মেরুবর্তীতে, এবং তড়িৎ দ্বিমেরুগুলি তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়ে যায়। তাই পরাবিদ্যুতের অভ্যন্তরে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, যার প্রাবল্য বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের কী হয়, বিপরীত হয়। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের তুলনায় এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর মান কম। পরাবিদ্যুতের ক্ষেত্রে পরিবাহীর মতো মুক্ত আধান না থাকায়
বহিস্থ প্রাবল্যে সম্পূর্ণ প্রতিমিত হয় না। আর এই কারণে পরাবিদ্যুতের মধ্যস্থিত যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য বহিস্থ প্রাবল্য E0 চেয়ে কম হয়, কিন্তু পরিবাহীর মতো শূন্য হয় না। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা এই অণুগুলি সজ্জিত যে হয় তার ঘটনাকে তড়িৎ মেরুবর্তিতা বলা হয়, বা ইংরেজিতে পোলারাইজেশন বলা হয়। তো এইটি একটি ডেফিনেশন, এই ডেফিনেশনটি তোমাকে খাতায় লিখতে হবে অবশ্যই। এর বিতে কী কোশ্চেন আছে, বিয়ের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। একটি সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্মৃতিশক্তি রাশিমালা। দেখো গত বছর সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা পড়ে গেছে 2023-এ, তাহলে এবারের জন্য স্মৃতিশক্তি যে রাশিমালা দিয়েছে এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে। তাহলে এটা কি আমি লিখেছি, দেখো এটা হচ্ছে যে ধারকত্ব যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা যদি ছায়ার বই দেখো তাহলে পরিচ্ছেদ 4.7 এইখানে তোমার স্মৃতিশক্তি রাশিমালা দেখবে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, বা হাফ ইন্টু সিবি স্কোয়ার, বা হাফ ইন্টু কিউবি। এই যে ফর্মুলাটা আছে অর্থাৎ এই যে রাশিমালাটা এটি তোমাকে লিখতে হবে। তাহলে আমি তোমাদেরকে ছায়ার বই দেখিয়ে দিই, ছায়ার বই ধারকত্ব বার করছি। 4.7টা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, 4.7 কোনখানটায় রয়েছে। দেখো 4.7 আয়িত ধারকের সঞ্চিত শক্তি, দেখতে পেয়েছ? এই সঞ্চিত শক্তি পড়তে গিয়ে দেখো লাস্টে এখানে কী রয়েছে, তাহলে আয়িত ধারকের স্মৃতিশক্তি, এইটি তোমাকে বার করতে হবে। কোথা থেকে শুরু হবে, মনে করা যাক থেকে লেখা শুরু হবে, আর এইখানে তোমার কমপ্লিট হবে। খুব ইম্পর্ট্যান্ট এটা এই বছরের জন্য, ঠিক আছে? গত বছর যেহেতু সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পড়ে গেছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কী আছে, অথবা দিয়ে দিয়েছে। অথবার কোশ্চেনে তোমাদের আছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। খুবই পড়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই দিয়ে ডিনোট করা হয়, তড়িৎ বিভবকে ভি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এটা লিখেছি কি যে চ্যাপ্টার তড়িৎ বিভব যা পরিচ্ছেদ 3.2 যে কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্র কিংবা অসম তড়িৎ ক্ষেত্রে একটা প্রমাণ লিখতে হবে। তাহলে তড়িৎ বিভব চ্যাপ্টারটা 3.2কে আমি বার করি। তড়িৎ বিভব চ্যাপ্টারটা দেখো, তড়িৎ বিভব চ্যাপ্টারে 3.2 একটু ভালো করে দেখো তোমরা সবাই, তোমরাও বার করো, সেখান থেকে দাগ নিয়ে নাও। প্রত্যেকটা সলিউশন আমি করি নাই, কারণ অনেকটা বেশি টাইম লেগে যাবে, এমনিতেই টাইম লাগছিল অনেক বেশি, তার জন্য এইগুলোকে এইভাবেই রেখে দিয়েছি। কিন্তু যেগুলো ম্যাথ সলিউশন সেগুলো আমি করার চেষ্টা করেছি এবং করে দিয়েছি। দেখো 3.2 দেখতে পাচ্ছ, তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ বিভব পারস্পরিক সম্পর্ক এখানে দুরকম হয়, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে হয়, আর একটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে হয়। তো তোমরা যে কোনো একটা করতে পারো, যদি তোমরা অসম তড়িৎ ক্ষেত্রে দেখাও সেটাও হবে যেখানে ই সমান মাইনাস ডিভিডিএক্স হয়। কোথা থেকে লিখবো স্যার, ছবি এঁকে মনে করা যাক থেকে একদম শেষ পর্যন্ত কমপ্লিটলি লিখতে হবে। আর এখানেও কিন্তু একই, সুষম তড়িৎ ক্ষেত্রে মনে করা যাক থেকে শেষ পর্যন্ত। স্যার এখানটা যদি লেখাটা একটু কম লিখে, দেখো লেখা খুব একটা বেশি নয়, অল্পই আছে, সেটাকে একটু বুঝলেই বুঝতে পারবে। পিকচার অর্থাৎ ছবি কিন্তু দিতে ভুলবে না, ছবি অবশ্যই দিবে, অর্থাৎ নিচেটা বা উপরটা যে কোনো যে একটা যখন করবে সেটা ছবি মাস্ট বি দিতেই হবে। উপরেটা হলে সুষমর ক্ষেত্রে সলিউশনটা হবে কি ই সমান মাইনাস ভিএ মাইনাস বিবি বাই ডি, আর নিচেটা হচ্ছে ই সমান মাইনাস ডিভিডিএক্স। ওকে, এটার উপর ম্যাথ প্রবলেম হয়, এগুলোও রেডি করবে। ই সমান মাইনাস ডিভিডিএক্সের উপর ম্যাথ প্রবলেম হয়। এরপর তারপরে দেখো এ তো হলো, তারপর বি এর কোশ্চেনটা কী ছিল। বি এর কোশ্চেনটাতে দেওয়া আছে একটি 2 মাইক্রোফেরার ধারকে 50 ভোল্ট এবং একটি 4 মাইক্রোফেরার ধারকে 100 ভোল্ট পর্যন্ত আয়িত করা হলো। তারপর তাদেরকে সমান্তরাল সমবায়ে এমনভাবে যুক্ত করা হলো যাতে সম মেরু বিশিষ্ট পাতগুলি একত্রে থাকে। যুক্ত করার দরুন শক্তি ক্ষয় কত হবে? তাহলে আমরা যখন ধারকত্ব পড়েছিলাম সেখানে শক্তি ক্ষয়ের একটা রাশিমালা ছিল, অর্থাৎ আধান বন্টনের জন্য যে শক্তি ক্ষয় হয় সেটি আমাকে লিখতে হবে। দেখো আমি কি করেছি, আধান বন্টনের জন্য যে শক্তির ক্ষয় হয় তার রিলেশন ছিল যে হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। তোমরা বই থেকে এটা পেয়ে যাবে, এই যে ফর্মুলাটা। এরপরে C1 এর মান ছিল 2 মাইক্রোফ্যারাড, C2 মান ছিল 4 মাইক্রোফ্যারাড, V1 এর মান 50 ভোল্ট, V2 মান হচ্ছে 100 ভোল্ট। মানগুলোকে সব বসাচ্ছি, দেখো C1 এর জায়গায় C2 জায়গায় এই মানগুলো। মাইক্রোফ্যারাড আছে, ফেরাডে করার জন্য 10⁻⁻6 করে করেছি। নিচে C1 প্লাস C2 করেছি, আবার এদেরও কমন যাচ্ছে 10⁻⁻6, সেটা কমন নিয়ে নিয়েছি। 50 মাইনাস 100 তার স্কোয়ার করেছি। একটু ক্যালকুলেশন করেছি, এই ক্যালকুলেশনটা একটু দেখলে ভালো বুঝতে পারবে। এই ক্যালকুলেশন থেকে ফাইনালি যে উত্তরটা আসছে সেটা 1.66 ইন্টু 10⁻³ জুল। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন নিজে করবে, প্রসিডিওরটা আগে লিখে নেবে যে কী কী করেছি, তারপর নিজেরাই ক্যালকুলেশন করবে, আরামসে উত্তর বেরিয়ে যাবে। ক্যালকুলেশনটা আর বলতে চাইছি না, কারণ এগুলো তো কাটাকাটির ব্যাপার। তো প্রসিডিওরটা দেখো কী সূত্র লাগিয়েছি, সূত্রগুলো মনে রাখতেই হবে। এর পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেন বলা আছে যে পৃথিবী বিভব শূন্য ধরা হয় কেন? 9 কোশ্চেন।
আর তার সাথে দেওয়া আছে কি শূন্যস্থানে 3টি আধান কিউ, 2Q আর 3Qকে 9 সেন্টিমিটার দীর্ঘ সরলরেখা বরাবর স্থাপন করলে আধানগুলি কিভাবে স্থাপন করলে সমস্যাটির স্মৃতিশক্তি আমাদের ন্যূনতম হবে। তাহলে বি এর কোশ্চেনটা আগে, এর কোশ্চেনটা সলিউশনটা আগে বলি যে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন। তো এটা সলিউশন কিভাবে করা আছে দেখো, পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কারণ, এটা আমি সলিউশন দিচ্ছি, পৃথিবী একটি বিরাট পরিবাহী। ফলে পৃথিবী থেকে কিছু আধান নিয়ে নিলে বা পৃথিবীকে কিছু পরিমাণ আধান দিলে পৃথিবীর মোট আধানের কোনো পরিবর্তন হয় না। একদম ঠিক বলছি, পৃথিবী থেকে যদি কিছু আধান নিয়ে যায়, এই যে আমাদের সমুদ্র বা নদীর সাথে তুলনা করা হয় যে নদী থেকে এক টুকরো যদি বা এক বালতি যদি জল তুলে নাও বা এক বালতি জল দিয়ে দাও, তাতে নদীর কি কোনো খুব একটা পরিবর্তন হয়? কিছু পরিবর্তন হয় না, ঠিক সেরকম জিনিস। তাই পৃথিবীর মোট বিভব বা মোট আধানটাকে কী ধরা হয়? শূন্য হয়। আর যার ফলে পৃথিবীর মোট বিভবটাও আমরা শূন্য ধরি, কারণ আধান যখনই শূন্য হয়ে যাবে W=QV সূত্র থেকে, তাহলে ভিটাও কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বিয়ের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। বিয়ের কোশ্চেনে ছিল যে শূন্যস্থানে 3টি আধান অর্থাৎ Q, 2Q এবং 3Qকে 9 সেন্টিমিটার দীর্ঘ সরলরেখা বরাবর স্থাপন করা হয়েছে। আধানগুলিকে কিভাবে স্থাপন করলে সমস্যার স্মৃতিশক্তি সর্বনিম্ন হবে বা ন্যূনতম হবে। তাহলে দেখো Q, 2Q এবং 3Q কীভাবে ম্যাথ সলিউশনটা করেছি ভালো করে বুঝবে যে Q, 2Q এবং 3Q এদেরকে দেখো মোট 9 সেন্টিমিটার, তাহলে 9 সেন্টিমিটার মানে মিটারে কনভার্ট করে 0.09 মিটার হয়ে গেল। কিউ আর 2Q এর মধ্যে যদি এক্স ধরি আর 2Q আর 3Q এর মধ্যে 0.09 - x ধরি, তাহলে সংস্থার স্মৃতিশক্তি কী হবে না ইউ সমান, আমরা যেহেতু এসআই করছি তাহলে 1/4πε0 টার্মটা আসবে। আমরা স্মৃতিশক্তির রাশিমালা কী জানি? 1/4πε0 Q1 Q2/r বা এক্স যা বলবে। তাহলে 1/4πε0 মানটা হয় 9 × 10⁹, ওই জন্য ওইটা কমন যাবে। এবং Q1 Q2 আর 2Q যদি ধরি তাহলে Q × 2Q মধ্যবর্তী দূরত্ব কত আছে? x প্লাস এরপর 2Q আর 3Q এর মধ্যে হলে 2Q × 3Q মধ্যবর্তী দূরত্ব কত? 0.09 - x। আর একটা কি Q আর 3Q মধ্যবর্তী দূরত্ব কি পুরোটা অর্থাৎ 0.09। তাহলে এইখান থেকে যখন তোমরা ক্যালকুলেশন করবে তাহলে 9 × 10⁹, উপরে হচ্ছে 2Q² x, এখানে হচ্ছে 6Q² 0.09 - x, আর এটা হচ্ছে 3Q² 0.09। এইখান থেকে যখন তোমরা ক্যালকুলেশন করবে এখান থেকে আসছে 9 × 10⁹ ইন্টু Q², এই দিকটা হচ্ছে 2/x, এটা হচ্ছে 6/0.09 - x, কারণ Q² কমন নিয়ে নিয়েছি। আর এখান থেকে থাকছে তোমার 3 × 100/9, কাটাকাটি করে 100/3। এরপর ইউ কখন ন্যূনতম হবে? যখন du/dx এর মানটা শূন্য ধরবো, এটা আমাদের শর্ত কন্ডিশনে জানি। তাহলে এই যে পুরো ভ্যালুটা এটাকে আমি যদি 0 ধরে নিই, তাহলে দেখো কী লিখবো? ডেরিভেটিভ করছি d/dx অফ এই ভ্যালুটা সমান 0। তাহলে সামনে যে ভ্যালুটা এটা তো কনস্ট্যান্ট টার্ম, এর কিছু কাজ হবে না, এরা বাইরে করে দিলাম। ভিতরটাতে দেখো কী হবে না 2/x আছে, তার 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। 1/x এর ডেরিভেটিভ কত হয়? -1/x² হয়ে গেল, প্লাস 6 কনস্ট্যান্ট বেরিয়ে গেল। 1/ এই নিচের ভ্যালুটা এটাকে যদি আমি x ধরে নিই তাহলে লিখবো কি 6/0.09 - x তার হোল স্কোয়ার। ব্যাস হয়ে গেছে। এখন এ যখন এই ধার থেকে এই ধারে যাবে তখন মাইনাসে যাবে, আর অলরেডি এদিকে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাবে। 2/x² সমান হবে ক্ষেত্রে 6/0.09 - x তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 2, 3, 6 কাটবো, কোনাকুনি গুণ করবো, ক্যালকুলেশন হবে। এই ক্যালকুলেশন করে ফাইনালি যে উত্তরটি বেরোবে সেই উত্তরটি হবে x = 3.2 মিটার। এক্সের মানটা কত হচ্ছে? 3.2 মিটার। খাতায় তোমরা লিখে নেবে যে কীভাবে হচ্ছে। আর তোমরা যদি এত লেখার সময় নেই তাহলে টেলিগ্রাম থেকে তোমরা বাই করে নিতে পারো, যেটা টেলিগ্রাম চ্যানেলে আমার দেওয়া আছে, এই ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে। তোমরা ফিজিক্স বার্নার 100 বলে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, ফিজিক্স বার্নার অফিসিয়াল চ্যানেলটার নেম। এবার 10-এর কোশ্চেনটা দেখো। 10-এর কোশ্চেন আছে বায়োসাভার্টের সূত্রে ভেক্টর রূপ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছে। বায়োসাভার্টের ভেক্টর রূপ এবং তার সাথে যে অক্ষ বরাবর একটি অসীম দৈর্ঘ্যে ঋজু তড়িৎবাহী তারের প্রবাহ মাত্রা যদি আয় হয় xy তলে যে কোনো বিন্দু P at x, y চৌম্বক ক্ষেত্র পাবলের মান ও দিক নির্দেশ করো, এটি বলেছিল। তাহলে প্রথমে বায়োসাভার্টের ভেক্টর রূপ লিখলাম যে del v ভেক্টর সমান μ0/4πi del l ভেক্টর ক্রস r hat/r², যেখানে r hat মানে r ভেক্টর বাই মডুলাস অফ r। মানটা বসানো হয়েছে, r² জায়গায় আমরা লিখতে পারি তাহলে μ0/4π, r হেটের জায়গায় r ভেক্টর বাই r, তাহলে নিচে r² ছিল তাহলে r³ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আর বিতে ছিল xy তলে যে কোনো বিন্দুতে P at x, y তে চৌম্বক ক্ষেত্র পাবল আর দিক। তাহলে দেখো xy z যদি আমরা এটা যদি আমরা একটা ক্ষেত্র ধরে নিই তাহলে চৌম্বক ক্ষেত্র পাবলে কী হবে? b, আর b সমান μ0/4π 2i/r, তাহলে যার অভিমুখ সর্বদা কী হবে?
জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল। এর অভিমুখ সর্বদা কোন দিকে ক্রিয়াশীল হবে? জেড অক্ষ বরাবর। তার ছবি এঁকে শুধু এইটুকু লেখা। এর অথবাতে কী দেওয়া আছে দেখো, অথবাতে তোমাদের দেখো দেওয়া আছে যে চৌম্বক ক্ষেত্র বিতে ভ্রাম্যমান ভি গতিবেগ ও কিউ আধান বিশিষ্ট একটি বস্তুকণার উপর প্রযুক্ত চৌম্বক বলের রাশিমালা নির্ণয় করার সময় টেসলা সংখ্যা। তাহলে রাশিমালা ব্যবহার করে টেসলা সংখ্যা, খুব ভালো কোশ্চেন। যে চৌম্বক ক্ষেত্র বিতে ভ্রাম্যমান ভি বেগে কিউ আধান বিশিষ্ট একটি বস্তুকণার উপর প্রযুক্ত চৌম্বক বলের রাশিমালা ব্যবহার করে টেসলা সংখ্যা। কীভাবে করছি দেখো টেসলা সংখ্যাটা। দেখো ন্যাচারালভাবে আমরা অথবা দিয়ে করেছি, আমরা জানি এফ সমান কিউ ইন্টু ভি ক্রস ভি। চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান এটা হয়। ক্রস প্রোডাক্ট হলে সাইন থিটা হয়, তাহলে কিউ ভিভি সাইন থিটা। থিটা যদি 90 লাগাই তাহলে সাইন 90 মান হয় কত? 1। তাহলে এফ সমান কিউ ভিভি সাইন 90, আর সাইন 90 1 হওয়ার জন্য কিউ ভিভি। তাহলে এফ ম্যাক্সিমাম হচ্ছে এটা। তাহলে এইটা হচ্ছে থিটা 90 বসালে সাইন 90 হচ্ছে 1, যার জন্য এফ ম্যাক্সিমাম হয় কিউ ভিভি। এখন সংজ্ঞা করার জন্য আমরা ধরলাম কি কিউ এর মান 1 আর ভি এর মান যদি 1 ধরি, তাহলে এফ ম্যাক্সটা কত হচ্ছে? বি এর সাথে সমান। তাই সংজ্ঞাটা কীভাবে করব? টেসলা বলছে 1 কুলম্ব ধনাত্মক আধান বিশিষ্ট একটি আয়তকণা কোনো চৌম্বক ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এসআই করছি, তাহলে কিউয়ের জায়গায় 1 কুলম্ব, তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধান বিশিষ্ট একটি আয়তকণা কোনো চৌম্বক ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থেকে যদি সর্বোচ্চ 1 নিউটন চৌম্বক বল, কারণ এফ এর মানটাই তো বি এর সমান ধরেছি, তাহলে 1 নিউটন চৌম্বক বল অনুভব করে, তখন তার মানটাকে কী ধরবো? 1 টেসলা। তো এইটি তোমরা একটু লিখে নেবে যে কীভাবে লিখেছি আমি। এর বিয়ের কোশ্চেনটা দেখো, বিয়ের কোশ্চেন একটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটনকে 2.2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন প্রদক্ষিণ করছে। এটির কক্ষপথে ব্যাসার্ধ হচ্ছে 5 × 10⁻11 মিটার। এটি ফলে যে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হবে তার মান কত? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাকে কীভাবে করছে? হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের কথা। তাহলে প্রথমে দেখো বেগটা কত দেওয়া আছে? 2.2 × 10⁻6 মিটার পার সেকেন্ড। ব্যাসার্ধ কত আছে, মানে দূরত্বর কথা 5 × 10⁻11, ঠিক আছে। আর তার সাথে ইটা কত দেওয়া আছে? ইটা দেওয়া আছে, এটা 5 বটে, হ্যাঁ। আর ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জে মাইনাসটা ইউজ করছি না, কারণ ক্যালকুলেশন করবো। তাহলে পর্যায়কালটা প্রথমে বার করছি, টি সমান 2πr/v। তো 2πr এর মান বাই ভি এর মান ক্যালকুলেশন করলে 1.4279 × 10⁻16 সেকেন্ড। এরপর যখনই টি বেরিয়ে গেল, তাহলে আই সমান কী লেখা যায়? ই/টি। কিউ/টি হয় ন্যাচারালভাবে, ইলেকট্রনের কাজ হচ্ছে বলে ই/টি। ই এর চার্জ আর টি এর মানটা বসিয়ে দেওয়া হলো। এখান থেকে আয়ের মানটা হলো এত অ্যাম্পিয়ার। যখন আয়ের মান বেরিয়ে গেল, তাহলে আমার চৌম্বক ক্ষেত্র বি সমান কত লেখা যায়? μ0/4π2πi/r। মানটা বসানো হয়েছে। μ0 মান আমরা জানি 4π × 10⁻7 হেনরি পার মিটার, তার বাই 4π, তারপরে ক্যালকুলেশন মান বসালে ক্যালকুলেশন করলে ফাইনালি অ্যান্সার আসবে 14.074, অর্থাৎ 14.08 লিখতেই পারি। তাহলে এত টেসলা। তাহলে কীভাবে করলাম এবার খাতাতে পুরো দেখে নাও, যে কীভাবে করেছি দেখে নাও। খাতাতে দরকার হলে পজ করে পরে নোট করে নাও, হ্যাঁ। এরপরে 10-এর বিতে হলো, এরপরে 11 কোশ্চেন এসো। 11 কোশ্চেনে বলছে কোন শর্তে একটি উত্তর লেন্স একটি অবতল লেন্সের মতো আচরণ করবে। 11 কোশ্চেন আছে যে কোন শর্তে একটি উত্তর লেন্স একটি অবতল লেন্সের মতো আচরণ করবে। আর বিতে আছে F1 F2 ফোকাস দূরত্ব সম্পন্ন দুটি পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে লাগানো আছে, প্রমাণ করো যে ওদের তুল্য ফোকাস দূরত্ব f হবে 1/f = 1/f1 + 1। এই যে তুল্য ফোকাস, এটা কিন্তু খুব রিপিট করছে, আর এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাকে ভালো করে রেডি করবে। তাহলে কোন শর্তে একটি উত্তল লেন্স একটা অবতল লেন্সের মতো আচরণ করবে? দেখো এটা আমি কি লিখেছি, লেন্স যখন একটি মাধ্যমে এমন একটি মাধ্যমে থাকে যার প্রতিসরাঙ্ক উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষায় কম। অর্থাৎ উপাদানের যে প্রতিসরাঙ্ক, উপাদান মানে ধরো কাচের কথা যদি বলি, তাহলে কাচের প্রতিসরাঙ্ক μ = 1.5 ধরা হয়। তাহলে উপাদানের প্রতিসরাঙ্ক থেকে যদি মাধ্যমিক প্রতিসরাঙ্কটা সবসময় বেশি হয়, তখনই সেক্ষেত্রে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, কারণ উত্তল লেন্সের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে থাকে। তাহলে এটা হচ্ছে ঘটনা। আর দ্বিতীয়তে ছিল 1/f = 1/f1 + 1/f2 এর প্রমাণটা, যেটা আমরা লেন্স চ্যাপ্টারে পরিচ্ছেদ 3.19 ছায়ার বই তোমরা পেয়ে যাবে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে কোনখানটাতে লিখতে হবে। যে লেন্স চ্যাপ্টারটা বার করো, লেন্স চ্যাপ্টারে তোমরা 3. কত দেওয়া আছে বলো? 3.19। তাহলে 3.19 এখানটা একবার দেখো, লেন্স চ্যাপ্টারে 3.19 হ্যাঁ দেখো তোমরা 3.19 দেখতে পাচ্ছ লেন্সে। এইখানে দেখো এই যে এই ইকুয়েশনটি,
এফ সমান F1 F2 বাই F1 প্লাস F2 বাই এটাই তোমার বলেছে ছবি আঁকবে, ছবি এঁকে তোমাদের ডিটেলস শুরু হবে ধরা যাক থেকে, তারপর ক্যালকুলেশন করে একদম এতটা পর্যন্ত তোমাদের দেখাতে হবে। এই যে এতটা যদি এইভাবে থাকতো এতটা পর্যন্ত, তাহলে এইটি তোমাকে খাতাতে লিখে নিতে হবে, প্র্যাকটিস করবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট দেখো, নেক্সট অথবাতে আছে, এখানে অথবাতে দেখবে, অথবাতে আছে যে এতে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের একটি ত্রুটির উল্লেখ করো। কী উত্তর করেছি দেখো, হাইগেন্সের নীতি থেকে আমরা যে তরঙ্গের ত্রুটি পাই সেটা হচ্ছে আলোর সমবর্তন, আলোর নিঃসরণ এবং আলোর তড়িৎক্রিয়া। ব্যাখ্যা তার নীতি থেকে দেওয়া যায়নি, কারণ হাইগেন্স এই জিনিসগুলো ব্যাখ্যা দিতে পারে না। আর এই জিনিসগুলো ব্যাখ্যা দেওয়ার জন্যে পরবর্তীকালে আমাদের কী করা হয়েছিল, কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কার হয়েছিল। বিতে কোশ্চেন ছিল যে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র হলে, এবারে বিরাট ইম্পর্টেন্ট এবছরের জন্য 2024-এর জন্য আলোর প্রতিফলন, কারণ গত বছর আলোর প্রতিসরণ পড়ে গেছে। তাহলে হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ, সেটা তোমার আলোক তরঙ্গ আর ব্যতিচার যে চ্যাপ্টার আছে তার পরিচ্ছেদ 6.3.1-এ দেখো, আলোক তরঙ্গ এবং ব্যতিচার যে জায়গাটা আছে এই জায়গাটা বার করুন। ব্যতিচার থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম তোমরা এখন থেকে প্র্যাকটিস করে নাও। এই যে আলোক তরঙ্গ এবং ব্যতিচার বার করেছি দেখো, এইখানে দেখো প্রতিফলনের সূত্রের প্রমাণ 6.3.1। কোন জায়গাটা বলছি না, জায়গাটা দেখো বার করেছি আলো তরঙ্গ ও আলোর ব্যতিচার, এইখানটাতে প্রতিফলনটা। তোমরা এবার আর প্রতিসরণটা করো না, কোনখান থেকে লিখবে, গতবারের যে চ্যাপ্টার অর্থাৎ কলকাতার যে চ্যাপ্টার সেখানেও এটা ছিল। এই মনে করা যাক থেকে স্টার্ট করে একদম এদিকে সূত্র প্রমাণিত হলো, এত পর্যন্ত তোমাকে লিখতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল আই সমান অ্যাঙ্গেল আর। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে স্থায়ী ব্যতিচারের শর্ত, 12-1 আছে দেখো, ঠিক আছে। 12-1 দেখো স্থায়ী ব্যতিচারের শর্তগুলি কী কী, তারপরে তার সাথে একটা ম্যাথ প্রবলেম। তাহলে স্থায়ী ব্যতিচারে কী কী শর্ত সেগুলো লিখেছি 12-এতে। দেখো এইভাবে যদি তোমরা খাতাটা সাজাতে পারো পরীক্ষার সময়, তোমরা একদম ফুল মার্কস পাও। একদম এইভাবে একটা হেডিং হবে, তারপরে একটা অন্য কালি চেঞ্জ হবে, কেমন করে লিখতে হয় দেখে নাও। স্থায়ী ব্যতিচারের শর্তগুলি হচ্ছে, এক হচ্ছে আলোক উৎস দুটি একবর্ণী হবে এবং একই তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট হবে। দ্বিতীয় হচ্ছে আলোক তরঙ্গ দুটি বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। আর তৃতীয়তে আছে আলোক উৎস দুটি থেকে নিশ্চিত আলোক তরঙ্গগুলি দশা পার থেকে সবসময় কী হবে, ধ্রুবক থাকতে হবে। এদের মধ্যে যে দশা পার্থক্যটা সবসময় ধ্রুবক ধরতে হবে, আর এইখান থেকে আমাদের সুসংগত উৎসের ধারণা পাওয়া যায়। তো এই 3টে পয়েন্ট দিয়ে দিলে ব্যাস এনাফ এখানে। এরপরে আমাদের যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা ছিল সেইখান থেকে একটা অঙ্ক দিয়েছে, যেমন দুটি একক রেখাচিত্র 1 মিলিমিটার দূরত্বে আছে, 1 মিটার দূরত্বে পর্দা রয়েছে, ঝালরের মধ্যে পার্থক্য কত হবে যখন 50 mm দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা ন্যানোমিটার হবে, NM, এটা একটু ঠিক করে নেবে, কারেকশন করে নেবে, NM হবে। ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো রেখাচিত্রের মধ্যে পড়ে বা উপরে পড়ে, প্রতিটি রেখাচিত্রের বেধ কত হলে যুগ্ম রেখাচিত্রে 10টি চরমবিন্দুর একক সজ্জা রেখাচিত্রের মুখ্য চরমপটির মধ্যে থাকবে। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কীভাবে করছি দেখো, মধ্যবর্তী দূরত্ব 2Dটা কত আছে, 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ মিটার। ডিটা কত আছে, অর্থাৎ পর্দা আর আমাদের সমান ঝালরের স্ক্রিন এবং যেটা সোর্স সেটার মধ্যবর্তী দূরত্ব সেটা 1 মিটার। ল্যামডাটা আছে 500 ন্যানোমিটার, মানে 500 × 10⁻৯ মিটার। তাহলে কেন্দ্রীয় চরমবিন্দু যদি প্রস্থ বার করি, তাহলে প্রস্থ এর ক্ষেত্রে কত হবে, 2λD/a, এটা আমরা ক্যালকুলেশন থেকে জানি। ঝালরের প্রস্থ ওয়াই বা অনেক সময় বিটা হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে λD/2D বা dλ/2D, এভাবে বলা হয়। এখন কটা তোমার চরমবিন্দু পেতে পারছি, 10টা, তাহলে 10 × y = 2λD/a। তাহলে এখান থেকে ইকুয়েশন করলে কী হবে, 10 × y = 2 × λD/a, 2 × λD/a এর মানে এই রিলেশনটা। তাহলে 10 × y, এর জায়গায় এই মানটা পুট করে দিলাম, তাহলে এই মানটা পুট করা হলো সমান এইটা। এখান থেকে dλ দেখো কেটে আছে, তাহলে 10/2 × 2D সমান হচ্ছে 1/a, তাহলে এ হচ্ছে 2 × 2D/10। 2Dর মান কত, 10⁻³ কারণ এখানে দেখতে পাচ্ছি যে 2Dর মান হচ্ছে 10⁻³। 2D থেকে দুটো স্লিটের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে 2 × 10⁻1 অর্থাৎ 0.2 মিলিমিটার। কিসে আসবে, 0.2 মিলিমিটার। প্রথমে মিটার করলাম, মিলিমিটারে কনভার্ট করলাম। তো এইটা ছিল ইকুয়েশন। দেখো ভালো করে দেখে নিবি যে কীভাবে কী করেছি, এখানে একটু রিলেশনগুলো মনে রাখতে হবে, কী ইকুয়েশন হয়।
12 বিয়ের পর তোমরা 13 কোশ্চেনে 12 বি তো দেখলে, অথবাটা দেখো 12 বিয়ের অথবাতে তোমার মানে 12 অথবা যেটা বলছো সেটা হচ্ছে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা সংখ্যা, ইম্পর্টেন্ট, বিশ্লেষণী ক্ষমতা রিজলভিং পাওয়ার বলা হয়। আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে কোনো আলোকীয় যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বলতে কাছাকাছি অবস্থিত দুটি বস্তুর পৃথক প্রতিবিম্ব গঠনের সামর্থ্য। দুটো কাছাকাছি বস্তু যখন পৃথক প্রতিবিম্ব আলাদা আলাদা করে বার করা যাবে তখন তার রিজলভিং পাওয়ারটা অনেক ভালো হয়। এরপর এর সাথে বি দিয়ে কী ছিল, এর সাথে বি দিয়ে ছিল যে চিত্রসহ হ্রস্ব দৃষ্টির কারণ প্রতিকার উল্লেখ করো। একটা চিত্র দিতে হবে, তাহলে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া কখন হয় তার কারণ লিখেছি। দেখো, যদি কোনো ব্যক্তি কাছে স্পষ্ট কিন্তু দূরে বসে অস্পষ্ট দেখায়, ঠিক আছে, তখন কী বলে হ্রস্ব দৃষ্টি। আর এই ব্যক্তি বা চোখের ত্রুটিজনিত রোগকে হ্রস্ব দৃষ্টি বলে। প্রতিকার কি উপযুক্ত ফোকাস যোগ, উপযুক্ত তো দরকারই, কারণ প্রত্যেকটা ব্যক্তিগত ফোকাস যোগে বিভিন্ন রকম মান হয়, তাহলে উপযুক্ত ফোকাস যোগের অবতল লেন্স ব্যবহার করতে হবে। আর ব্যবহার করে ওই চোখ কোনো বস্তু প্রতিবিম্ব রেটিনার আগে না গঠন হয়ে সম্পূর্ণভাবে রেটিনায় গঠিত হবে, ফলে ওই চোখ বস্তু প্রতিবিম্ব স্পষ্ট দেখে। কারণ এখানে দেখতে পাচ্ছি রেটিনার আগে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এক্স্যাক্টলি কোথায় ফেলতে হবে, রেটিনাতে। এখানে অলরেডি আমাদের চোখে যেটা থাকে সেটা উত্তর লেন্স থাকে, তার রেসপেক্টে বলছি। তাহলে এই চোখে উত্তর লেন্স রয়েছে, তার সামনে চশমা দিয়ে আমরা একটা অবতল লেন্স যদি ধারণ করে নিই, তাহলে সেখান থেকে কী হবে না বস্তুটির প্রতিবিম্ব কোথায় পড়বে না রেটিনাতে পড়বে। তাহলে এটা হচ্ছে তাপ প্রতিকার। তাহলে এইটুকু জাস্ট লেখা, দুটো ছবি এঁকে দিলাম যে পূর্বে কী হয় আর এখন কী হয়, প্রতিকারের পর রেজাল্ট হয়ে গেল। এটা কী ধরনের রোগ বলা হয়, মায়োপিয়া রোগ বা হ্রস্ব দৃষ্টি, অনেক সময় স্বল্প দৃষ্টিও বলা হয়ে থাকে। এরপরে দেখো 13 এতে আপতিত বিকিরণ এর 1 দিয়ে দিয়েছে কম্পাঙ্ক, 2 তীব্রতা বৃদ্ধি, নির্গত আলোক ইলেকট্রনকে কী রূপে প্রবাহিত করে তা ব্যাখ্যা করো। তাহলে এখানটা কীভাবে করছি দেখো, আপতিত বিকিরণের কম্পাঙ্ক যত বাড়ে নিবৃত্তি বিভবের মান তত বাড়ে। নিবৃত্তি বিভবকে ইংরাজিতে বলে স্টপিং পোটেনশিয়াল। আর 2 হচ্ছে ফোটো ক্যাথোডে আপতিত বিকিরণের তীব্রতা আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সহিত কী হয়, সমানুপাতিক, অর্থাৎ তীব্রতা বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রাও বৃদ্ধি পায়। এটা হচ্ছে 2 এর ঘটনা। তো দুটি জিনিসকে একটু লিখে নিলে বেটার হয়ে যায়, যে তীব্রতা যত বৃদ্ধি পাবে তত কী হবে, প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। 13 বিতে দেখো কী আছে, আলোক তরঙ্গ এবং পদার্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কী। তাহলে 13 বিতে কী দিয়েছি, আলোক তরঙ্গ আলোর ব্যতিচার অপবর্তন ও সমবর্তনে ব্যাখ্যা দেয়, কিন্তু পদার্থ তরঙ্গ সর্বদা আলোক তড়িৎক্রিয়া কৃষ্ণ বস্তুর বিকিরণ ও পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দেয়, অর্থাৎ পদার্থ তরঙ্গ ন্যায় আচরণ। তার পদার্থ তরঙ্গ হচ্ছে পার্টিকেল ওয়েভ, আর সেটা আলোক তড়িৎক্রিয়া কৃষ্ণ বস্তু বিকিরণ পারমাণবিক বর্ণালী এগুলো দেখতে পাওয়া যায়। আর এটা কোথায় পেয়েছি আমরা, কোয়ান্টাম ফিজিক্সে। আর ওই অপটিক্যাল বা অপটিক্যাল লাইট ওয়েভ যদি বলি, তখন এখানে ওয়েভ অপটিক্স যেটাকে আমরা অনেক সময় বলে থাকি, সেখানে ব্যতিচার অপবর্তন সমবর্তন এগুলো ব্যাখ্যা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে ঘটনা। 13 বিয়ের কোয়েশ্চেনের সলিউশন হয়ে গেল। এরপর 14তে দেখো, 13 বিয়ের পর 13 অথবা আছে, হ্যাঁ অথবা সলিউশন দেখো। অথবাতে বলেছে যে অথবাতে আলোক তড়িৎ ক্রিয়া ঘটনায় নিশ্চিত আলোর ইলেকট্রনের গতিশক্তি সমান হয় না কেন, এটা অথবা কোশ্চেন। তাহলে অথবাতে কী করেছি দেখো, যে আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি হয় ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি তত বাড়ে। কম্পাঙ্ক যার যত বেশি তার ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বেশি। প্রত্যেক পদার্থে প্রারম্ভ কম্পাঙ্ক ভিন্ন হয়, একটি ন্যূনতম কম্পাঙ্ক না পেলে আলোক নিঃসরণ সম্ভব হয় না। আর তাই প্রত্যেকটি ধাতুর গতিশক্তি তথা নিবৃত্তি বিভব ভিন্ন দেখা যায়। কারণ কি, মিনিমাম একটা ন্যূনতম কম্পাঙ্ক না হলে নিঃসরণটা কি হবেই না। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে গতিশক্তি বা অথবা নিবৃত্তি বিভব কী হচ্ছে, আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি। তো সেটা হচ্ছে ঘটনা। তো এটা হচ্ছে উত্তর। তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি হবে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি তত বাড়বে। প্রত্যেকটা পদার্থের প্রারম্ভ কম্পাঙ্ক ভিন্ন হওয়ার জন্যে একটি ন্যূনতম কম্পাঙ্ক না পেলে আলো নিঃসরণ সম্ভব হয় না। আর তাই প্রত্যেকটি ধাতুর গতিশক্তি তথা নিবৃত্তি বিভব ভিন্ন দেখা যায়। সেটা ছবিতে দেখিয়েছি দেখো, নিবৃত্তি বিভব V0 অথবা সর্বোচ্চ গতিশক্তি EV0, সেটা কম্পাঙ্কের সাথে কী হয়, সোডিয়ামের ক্ষেত্রে আলাদা, জিঙ্কের ক্ষেত্রে আলাদা, প্লাটিনামের ক্ষেত্রে আলাদা। এরপর 13 বিতে দেখো, 13 বিতে কী কোশ্চেন করা আছে, পটাশিয়ামের কার্য অপেক্ষক 2.2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। পটাশিয়ামের কার্য অপেক্ষক আলোক তড়িতের নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত হবে। কার্য অপেক্ষক দিয়ে নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক বার করতে বলেছে। 2.2 ইলেকট্রন ভোল্ট যেটা দেওয়া আছে, প্রথমে ওকে আমি জুলে কনভার্ট করবো। আর জুলে কনভার্ট করার জন্য এর সাথে কী করব না, ইলেকট্রনের যে চার্জ ভ্যালুটা সেটাকে গুণ করে দেবো। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেলে, জুলে। তাহলে নিউ সমান কী হয়, W0/H, এর রিলেশনটা আমরা জানি। W0 মান বসালাম কার্য অপেক্ষকের জায়গায়, H হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ক্যালকুলেশন করলে হার্জ, কারণ নিউ হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে।
এবার 14 কোশ্চেন দেখো, 14 কোশ্চেনে কী বলা আছে, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আসছে দেখছি। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী বলতে কী বোঝো? এই সংক্রান্ত মোজেলের সূত্রটি বিপরীত হবে, মানে ওইখানে মোজেলের সূত্র আছে। তার বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কী জিনিস সেটাকে একটু থিওরি লিখতেই হবে। উচ্চ শক্তির ক্যাথোড রশ্মি দিয়ে যদি এক্স রশ্মি নলে, অর্থাৎ সেই নলটা হচ্ছে কুলিজ নল, লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়, এই ক্যাথোড রশ্মির ইলেকট্রনগুলির শক্তি খুব বেশি হয়। এগুলির প্রভাব শুধুমাত্র পরমাণু বাইরের দিকে অর্থাৎ ইলেকট্রন স্তরগুলিতে সীমাবদ্ধ না থেকে পরমাণুর সন্নিহিত স্তরগুলি অর্থাৎ যেমন কে এল এম এন যেগুলো আছে কক্ষগুলো ইত্যাদি প্রভাব ফেলে। আর এর ফলে এই স্তরগুলি থেকে একটি করে ইলেকট্রন বের হলে সেখানে কি তৈরি হয়? হোল। কারণ ইলেকট্রন যেখানে মানে চলে যায়, নির্গত হয়, সেখানে কী হয়? ফাঁকা স্থান তৈরি হয়। সেমিকন্ডাক্টরে পড়েছি, আর সেই ফাঁকা স্থানে কী উৎপন্ন হয়? হোল ক্রিয়েট হয়। অর্ধপূর্বেতে আমাদের পড়া আছে। তাহলে এল কক্ষ থেকে কে কক্ষে বা এম কক্ষ থেকে কে কক্ষে ফোটন কণা হিসাবে যে শক্তি বিকিরণ করে, আর সেটা কি চূড়া তৈরি করে না, সেটা কে আলফা কে বিটা দু ধরনের চূড়া গঠন করে। এই যে ঘটনাটা, এটাকে বলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। তো এটা একটু লিখে নিতে হবে। পরে মোজেলের সূত্র খুব ইম্পর্টেন্ট, মোজেলের কাজে গুরুত্ব এটাও ইম্পর্টেন্ট। কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়া কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যা সমান। তাহলে চূড়া কম্পাঙ্ক হচ্ছে রুট মিউ, রুট মিউ হচ্ছে বর্গমূল বলছি, তাহলে রুট নিউ ইজ প্রপোর্শনাল কি হলো? জেড। তাহলে রুট নিউ প্রপোর্শনাল জেড, এটা হচ্ছে ইকুয়েশন। মোজেলের সূত্র লিখে দিলাম 14 বি এর পর। এরপর আমরা 14 এখানে মোজেলে তো পড়লাম। মোজেলের পরে আছে দেখো বি দিয়ে, একটি উদ্দীপিত হাইড্রোজেনের পরমাণু শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট হলে বোরের তত্ত্ব অনুযায়ী এই পরমাণু ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। খুব রিপিটেড কোশ্চেন এটা। তাই ইলেকট্রনের শক্তি দেওয়া আছে, কৌণিক ভরবেগ বার করবো বোরের ইকুয়েশন থেকে। কীভাবে করেছি দেখো, পরমাণুর হাইড্রোজেন পরমাণুর n সমান 1 শক্তি স্তরে ইলেকট্রন কত হয়? E1 সমান -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে উল্লিখিত শক্তি স্তর n অর্থাৎ En সমান -1.51 ইলেকট্রন ভোল্ট, যেটা দেওয়া আছে, আর সেখানে শক্তি স্তরটি En ধরে নিচ্ছি। তাহলে আমরা En সমান কত লিখতে পারি? -E1/n²। তাহলে En এর মান কত? -1.51, আর E1 এখানে -13.6/n²। -1 ক্যালকুলেশন করলাম, n এর মানটা এলো 3। n এর মান যখনই 3 চলে এলো, তখনই আমরা লিখতে পারি কৌণিক ভরবেগ তাহলে কত হবে? L সমান nh/2π। L সমান nh/2π। n এর জায়গায় মান বসালাম, h এর জায়গায় মান বসালাম, 2π জায়গায় মান বসালাম, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে L এর মান হলো এটি, ঠিক আছে। তাহলে এখানে L এর মানটা কী হলো? L সমান nh/2π, n h আর 2π জায়গায় মান। nটি বার করার জন্য এই জিনিসটি করতে হলো যে n সমান -E1/n²। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে নাও, খাতাতে লিখে নাও। অথবা দিয়ে দেখো 14 অথবাতে কী আছে দেখে নাও। 14 অথবাতে আছে একটি নিউক্লিয় বন্ধন শক্তি অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টার আছে, পারমাণবিক নিউক্লিয়াস, আর বন্ধন শক্তির সাথে ভর দুটির সম্পর্ক আর লেখচিত্রের সাথে সুস্থিত অঞ্চলটি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা রিপিট করছি। তাহলে বন্ধন শক্তির সংজ্ঞা দিবে অর্থাৎ বাইন্ডিং এনার্জি, আর বন্ধন শক্তির সঙ্গে ভর দুটির সম্পর্ক হচ্ছে ডেলি সমান ডেলি ইন্টু c², আর তার সাথেও এখানে একটা লেখচিত্র আছে, যেটা তোমাদের চ্যাপ্টার নাম্বার পারমাণবিক নিউক্লিয়াসে পরিচ্ছেদ 2.4 আছে। আর তোমাদেরকে আবার দেখিয়ে দিই পারমাণবিক নিউক্লিয়াসটা বার করে। পারমাণবিক নিউক্লিয়াস শেষ দিকে আছে দেখবে। পারমাণবিক নিউক্লিয়াস বার করে তোমরা চলে এসো। হ্যাঁ দেখো, তোমরা এখানটা দেখো, এই যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি দেখতে পেয়েছো, নিউক্লিয়াসের বন্ধন শক্তিতে বন্ধন শক্তির সংজ্ঞা দিচ্ছে আর তাদের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা কোথা থেকে লিখতে হবে না, এখানে তোমার যা সম্পর্ক বলেছে মানে জাস্ট শুধু এইটি, কারণ 1 নাম্বার। আর তোমরা যদি একটু ডিটেলসে লিখে দিতে পারো তাহলে ভালো, যে জেড ইন্টু এই যে এম অফ জেড এ ডেল ই ডেল এম জেড অফ এমপি ইন্টু c² প্লাস এই ইকুয়েশন করে ফাইনাল দেখিয়ে দেওয়া। আর এইখানে লেখচিত্র বলতে এইটি লেখচিত্র করতে হবে। এই লেখচিত্রটা এইভাবে একটু দেখিয়ে দিবে, ব্যাস এইটুকু দেখিয়ে দিলে হবে। প্রত্যেকটা মৌল বলে কিছু দেখানো দরকার নেই। এদিকটা বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, আর এতে ভর সংখ্যা, ব্যাস এইটুকু শুধু দেখানো। আর যে নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি 8 মেগা ইলেকট্রন বলতে হচ্ছে, এখানে সাহিত্য সবচেয়ে বেশি, এখানে 8 হিসাবে ধরে একটা ক্যালকুলেশন দেখিয়ে নেওয়া, কারণ এটা 8 মেগা ইলেকট্রন ভোল্ট হিসাবে ডট ডট টানা হয়েছে। তাহলে সোজা করে এইভাবে টানলে, আর মৌলগুলোর নাম কিচ্ছু দেওয়া দরকার না, অত দেওয়ার কিছু নয় এটা, ঠিক আছে। এরপরে দেখো, এরপর আছে নর গেটকে বিশ্বজনীন গেট কেন বলা হয় এবং কারণ কি। 15 নর গেটকে বিশ্বজনীন গেট, খুব রিপিট কোশ্চেন এটা। হ্যাঁ রিপিটেড, এই যে ডিজিটাল সার্কিট থেকে আমরা পাই নর গেট, নর এবং ন্যাট।
এর ডেফিনেশন দিয়েছি দেখো, নর গেটকে বিশ্বজনীন গেট কেন বলা হয়, কারণ দিয়েছি যে তিনটি মৌলিক গেটের যে কোনো একটিকে বারবার ব্যবহার করলেও সব ধরনের লজিক গেট তৈরি করা যায় না, তবে অর অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে নর গেট তৈরি করা যায়। তাই নর গেটকে আমরা কী গেট বলবো, বিশ্বজনীন গেট। এবার তারপরে ছিল কি অর গেট এবং অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, দেখো লেখা আছে। তাহলে অর গেটের ট্রুথ টেবিল ইনপুট আউটপুট, আর এখানে ইনপুট আউটপুট। অর গেটের ক্ষেত্রে ছবি কী হয় জানো তো, একবার দিই যে দুটো ইনপুট নিয়ে এরকমভাবে দেখতে হয়, এটা হচ্ছে অর গেটের ছবি, এ আর বি, আর তাই হিসেবে ওয়াই সমান এ প্লাস বি। আর অ্যান্ড গেটে ডি শেপ হয়, আর দুটো ইনপুটের রেসপেক্টে এরকম ডি শেপ হয়, ঠিক আছে। তার হিসেবে ওয়াইটা আসে, অর্থাৎ আউটপুট আসে এ ইন্টু বি। তাহলে দেখো অর গেটের ক্ষেত্রে 0 0তে কী হয়, 0 হবে, অর্থাৎ কোনো সিগন্যাল যদি না যায় তাহলে সিগন্যাল পাবো না। 0 1 যে কোনো একটাতে যদি সিগন্যাল পাই তাহলে অবশ্যই পাবো। 1 0 1 0 যোগ করলে 1 আসে, তাহলে সিগন্যাল পাচ্ছি। 1 1 দুটোতেই যদি সিগন্যাল, তাহলে মাস্ট বি সিগন্যাল পাবো। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো যদি সিগন্যাল না থাকে তাহলে সিগন্যাল পাবো না। সিগন্যাল মানে কি, আমরা ডিজিটালের ক্ষেত্রে মিনিমাম বললে 0 ধরি, আর ম্যাক্সিমাম ধরি, হাই সিগন্যাল মানে 1 ধরি। 0 0 0 0 1-এ তাতেও 0 কারণ গুণ আছে, 1 0 তাতেও 0 কারণ গুণ আছে, 1 1 মানে 1 1-এ গুণ করলে 1। তাহলে দুটোতেই যখন সিগন্যাল পাবো তখন ইনপুটে থাকবে, তখনই আউটপুটে সিগন্যাল পাবো, আদারওয়াইজ পাবো না। তা একটু লিখে নেবে খাতাতে, এবং ছবিগুলোকেও মনে রাখবে, ছবিগুলো আঁকতে বলে নাই, কিন্তু এগুলো আসে। ট্রানজিস্টার ব্যবহার 16 রেতে দেওয়া আছে দেখুন। তার সাথে এনপিএন পিএনপি ট্রানজিস্টর করতে সুবিধাজনক এবং কেন। তারপরে আছে এলইডি থেকে নির্গত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোটা, সেটা। তার প্রথমে ট্রানজিস্টার ব্যবহার লিখেছি দেখো, বৈদ্যুতিক সংকেত বিবর্ধনের জন্য ব্যবহার করা হয়। আর বি দিয়ে বাহক হিসাবে হলের তুলনায় ইলেকট্রনের দ্রুতি বেশি, তাই উচ্চ কম্পাঙ্কযুক্ত এবং কম্পিউটারের বর্তনীতে আমরা এনপিএন ট্রানজিস্টার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে বি এর উত্তর কী ছিল, যে এনপিএন ট্রানজিস্টার কেন ব্যবহার করি না, বাহক হিসাবে হলের তুলনায় ইলেকট্রনের দ্রুতি বেশি। আর একটা কোশ্চেনে যখন পড়েছিলাম যে ইলেকট্রনকে কেন ব্যবহার করে, ওর দ্রুতি বেশি, অনেক স্পিড হয়, ঠিক আছে। আর উচ্চ কম্পাঙ্কযুক্ত এবং কম্পিউটারে যত বর্তনী হয় তার জন্য এনপিএন ট্রানজিস্টার। এনপিএন ট্রানজিস্টারে এনটা বেশি, পিটা কম, মানে ইলেকট্রন ফার্স্ট প্রায়োরিটি থাকে। সংখ্যা গুরু হচ্ছে কি ইলেকট্রন, আর সংখ্যা লঘু কি না, সে হচ্ছে হোল। আর লাস্টের কোশ্চেনটি কী ছিল, যে পিএন জাংশন ডায়োডের সম্মুখ এবং বিপরীত বাসের ক্ষেত্রে বিআই বৈশিষ্ট্য লিখে অঙ্কন করো, ওইটা হচ্ছে পরে। আর এলইডির ক্ষেত্রে কোন কোন বিষয় নির্ভর করে, তা পিএন সংযোগ সম্মুখ বাসে এছাড়া অর্ধপূর্বে কেলাসি পটি ব্যবধান। তাহলে আমাদের এলইডি থেকে যখন আলো নির্গত হবে তখন কিভাবে রাখতে হবে, তাকে সম্মুখ বায়াসে রাখতে হবে। আর তাছাড়া কী হতে হবে, অর্ধপূর্বে কেলাসটি পটি ব্যবধান আর তার সাথে ডোপিং, এই তিনটে বিষয়ের উপরে এলইডি থেকে আলো নির্গত ডিপেন্ড করে বা নির্ভর করে। 16 লেখার পরে এরপরে 16 অথবাতে দেখো, 16 হয়ে গেলে গ্রুপ সি কমপ্লিট। 16 অথবাতে এই যে কোশ্চেনটি, অর্থাৎ জেনার ডায়োড কি বা জেনার বই পড়লো, খুব ইম্পর্টেন্ট। জেনার ডায়োড কি এবং তার সাথে আছে পিএন সংযোগের সম্মুখ বিপরীত পাশে ভিআই বৈশিষ্ট্য লিখুন। তা জেনার ডায়োডে কী বলেছি দেখো, অর্ধপূর্বের ডায়োডকে যদি বিপরীত বায়াসে রাখা হয়, জেনার ডায়োড যখন আমাদের ব্যবহার করা হয় তখন বিপরীত বায়াসে রাখতে হয়। সংখ্যালঘু বাহকের অর্থাৎ তাপীয় ইলেকট্রন এবং হোলের প্রবাহের দরুন এর মধ্যে অল্প মানের একটি সম্পৃক্ত বিপরীত প্রবাহ চলে। এর কী মানে হয়, অল্প মানের বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এবং স্বল্প মানের স্থির বৈকল্য ভোল্টেজে বিপরীত প্রবাহকে কী করে, বহুগুণ বৃদ্ধি করে দেয়। এই ডায়োডের এই অবস্থাটিকে বলে জেনার বৈকল্য বা জেনার ডায়োড। আর জেনার ডায়োডের পর এখানে বি দিয়ে আছে কি, পিএন সংযোগ দিয়ে সম্মুখ এবং বিপরীত বায়াসের ভিআই লেখচিত্র। তাহলে সম্মুখ এবং বিপরীত বায়াস যদি আমরা করি, সম্মুখ বায়াস হচ্ছে এই দিকটা, আর বিপরীত হচ্ছে এই দিকটা। সম্মুখ বায়াস উপরে আর বিপরীত, এখানটা দেখতে পাচ্ছি ভিজেড, আর ভিজেড হচ্ছে জেনারেল ভোল্টেজ হিসাবে ধরা হয়। ব্যাস, এই হচ্ছে আমাদের লেখচিত্র। এরপর গ্রুপ ডির কোশ্চেন আছে, যেগুলো হচ্ছে আমাদের 5 নাম্বার করে থাকবে, 3টি করতে বলবে, হ্যাঁ, একটি 17, একটা 18, একটা 19, এবং এগুলোতে 3 + 2 বা 2 2 + 1 এভাবে কিন্তু থাকবে, বা 2 + 1.5 + 1.5 এরকম থাকবে, একটা লং কোশ্চেন। মনে রাখবে এখান থেকে পোটেনশিওমিটারে প্রচুর কোশ্চেন হচ্ছে, পোটেনশিওমিটারের থিওরি কিংবা পোটেনশিয়াল ম্যাথ মাস্ট বি আসবে। যেমন 17 প্রথম কোশ্চেনটাতেই পোটেনশিওমিটার দিয়ে বলেছে যে পোটেনশিওমিটারের সাহায্যে কীভাবে একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। অভ্যন্তরীণ রোধ কোষে কোথা থেকে পাবে, কার্শফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত যে পরিমাপের সূত্র আছে সেখান থেকে পরিচ্ছেদ 2.2 কোষের অভ্যন্তরীণ রোধ অর্থাৎ ছোটো হাতের R সমান L1/L2 - 1 × R, এতটা পর্যন্ত তোমাকে লিখতে হবে। আর এখানে চিত্র দিতে হবে। তোমরা কার্শফের সূত্র বার করে কোষের অভ্যন্তরীণ রোধ বার করো, দেখো তোমরা এখানে পেয়ে যাবে। এটা একটু প্র্যাকটিস করো, কারণ এটা পরীক্ষাতে দিচ্ছে। কার্শফের সূত্র
দেখো কার্শফের সূত্র বার করেছি, পোটেনশিওমিটার বার করেছি। দেখো পোটেনশিওমিটার দেখতে পেয়েছো যে পোটেনশিওমিটার অভ্যন্তরীণ রোধ, আগের যে ইয়েটা ছিল ডিস্ট্রিক্টটা ছিল সেখানে তড়িৎচালক বল ছিল, আর এবারে দিয়েছে কি অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ চিত্র দিতে হবে, এখান থেকে লেখা শুরু হবে, লেখা শুরু করে ফাইনালি এই যে আর সমান L1/L2 - 1 × R, এত পর্যন্ত তোমাকে লিখতে হবে। একটু প্র্যাকটিস করে যাবে যদি অ্যাটেম্প করতে চাও, কারণ 5 নম্বরের ব্যাপার আছে, অ্যাটেম্প তোমাকে করতেই হবে। আচ্ছা, এরপরে দেখো তার সাথে কি ছিল, বিতে একটা কোশ্চেন ছিল ম্যাথ, একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত হবে? তার তারটির রোধ কত আছে 5 ওহম, তাহলে প্রাথমিক রোধ কত 5 ওহম, আর অন্তিম রোধ কত ওইটি বার করব। তাহলে আমি কি লিখেছি দেখো, প্রাথমিক রোধ R1 যদি 5 ওহম ধরি এবং অন্তিম রোধ R2টা যেটা বার করব সেটা যে জিজ্ঞাসা, প্রাথমিক দৈর্ঘ্য L1কে L ধরেছি, আর অন্তিম দৈর্ঘ্য L2টা হচ্ছে প্রাথমিকের কত পার্সেন্ট বলে 20%, তাহলে L + 2 20/100 × L মানে 120 L/100। প্রাথমিক ক্ষেত্রফল A1 যদি A হয়, অন্তিম ক্ষেত্রফল A2 সমান কত হবে A/120/100। আমরা উভয় ক্ষেত্রে আয়তন অপরিবর্তিত থাকলে ρ1 এবং ρ2 অর্থাৎ সমান রো, একই উপাদানে। আমরা জানি R সমান কী হয়, ρ × L/A, এবং মান বসানো হলো। তাহলে R1/R2 যদি করি তাহলে ρ × L1/A1 আর ρ × L2/A2। ক্যালকুলেশন করলাম, এইখান থেকে R1 আর R2 হিসাবে যদি বার করি, R1 এর মান 5 বসাবো, তাহলে R2 মান আসবে 7.2 ওহম। তাহলে এটি হচ্ছে ক্যালকুলেশনটি ভালো করে দেখে নাও, খাতাতে লিখে নাও অবশ্যই। আর যদি তোমরা চাও পুরোটার PDF নিতে, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও, ওইখান থেকে তোমরা বাই করে নিতে পারো। 17 এরপরে অথবা দেব, 17 অথবা এতে আছে শান্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শান্ট কি? তা শান্ট হলো এক নিম্নমানের রোধক যা গ্যালোমিটারের সহিত সমান্তরালে যুক্ত থাকে, ফলে গ্যালোমিটারের ক্ষতির হাত থেকে রক্ষা করে, শান্টের মধ্যে বেশি মানে প্রবাহ নির্গত বা পাস করে। তাহলে গ্যালভ্যানোমিটার যেটাকে জি হিসাবে যদি ধরি, তার সাথে প্যারালালি কাকে ইউজ করা হয়, শান্টকে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে মূল কারেন্টটার ম্যাক্সিমামটা শান্টের মধ্যে যায়, গ্যালমিটারের মধ্যে কম যায়, কারণ গ্যালমিটার হচ্ছে সুবিধে থেকে ঠিক রাখার জন্য এটা করতে হয়। বেশি পরিমাণে কারেন্ট যদি চলে যায় তাহলে গ্যালমিটারে যে কাঁটা আছে সেই কাঁটার বিক্ষেপণ বেশি হওয়ার জন্য খসে যেতে পারে বা ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, যা বলবে। এরপরে অথবা বিতে দেখো, অথবা বিতে আছে কি কোশ্চেন, অথবা বিতে কোশ্চেন আছে হুইস্টন ব্রিজে ব্যাটারি ও গ্যালোমিটারের অবস্থান যদি অদল বদল করা হয়, তাহলে ব্রিজের নিষ্পন্দ অবস্থার কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হয় না। এটা পুরোটা ডিটেলস তোমরা হর্স যে আছে অর্থাৎ কার্শফের সূত্রাবলী, সেই হর্সে তোমরা পেয়ে যাবে, একটু দেখে নেবে, হর্সে তোমরা আরামসে পেয়ে যাবে এই কোশ্চেনটা। এবার সিতে দেখো, সিতে আছে পোটেনশিওমিটারের সুবিধা কিভাবে বাড়ানো যায়, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো পোটেনশিওমিটারের সুবিধা বাড়ানো যায়, তার মেন কারণ হচ্ছে যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে, যত তারটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে এবং প্রবাহ মাত্রা মান যত কম হবে, প্রবাহ মাত্রা কম করার জন্য কী করতে হবে, রিওস্ট্যাটের সাহায্য নিতে হবে, কারণ রিওস্ট্যাট রোধকে কী করে, কমা বাড়া করে, আর রোধ বাড়া কমার উপর প্রবাহ মাত্রা বাড়া কমা করে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি অথবা প্রবাহ মাত্রার মান কমালে রিওস্ট্যাটের সাহায্যে, তাহলে পোটেনশিওমিটারের সুবিধা বা সেন্সিটিভিটি বৃদ্ধি পাওয়া যায়। 18 কোশ্চেনে দেখো কি আছে, 18 কোশ্চেনে প্রথমে আছে আমাদের ওয়াটবিহীন প্রবাহের সংজ্ঞা, তার সাথে কিউ গুণক, আর তার সাথে আছে দেখাও যে এসি বর্তনে একটি বিশুদ্ধ আবেশকের প্রতি চক্রে গড় ক্ষয়িত ক্ষমতা 0 হয়, আর লাস্ট আছে চোখ কি। তাহলে প্রথমে ওয়াটবিহীন ক্ষমতার সংজ্ঞা, যেটা আমরা কিসে পাবো না, আমরা অল্টারনেটিভ কারেন্ট এলসিআর বর্তনী ওই জায়গাগুলোতে পাবো। শুধুমাত্র ওয়াটবিহীন প্রবাহ কখন পাচ্ছি, যখন বর্তনীতে আবেশক, তাহলে বিশুদ্ধ আবেশক যেটা বলে অথবা ধারক যুক্ত করা হয়, সেক্ষেত্রে ক্ষমতা ব্যয় গুণক বা 0 হয়ে যায়, ক্ষমতা ব্যয় বা ক্ষমতা গুণক এটা মান 0 হয়ে যায়, আর এই ধরনের প্রবাহকে তখন ওয়াটবিহীন প্রবাহ বলা হয়, এবং এক্ষেত্রে বর্তনীতে কোনো শক্তির অপচয় হয় না। এটা ওয়াটবিহীন সংজ্ঞা, ঠিক আছে। কিউ গুণক হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক অর্থাৎ ω0 এবং প্রতিপ্রস্থ ডেল ওমেগা এর যে অনুপাত, এটাকে কিউ গুণক বলা হয়। কিউ গুণকে হচ্ছে ω0/ডেল ওমেগা অর্থাৎ ω0 L/R অর্থাৎ 1/R √L/C। আর সিতে কী ছিল, সিতে ছিল আমাদের কোশ্চেন যে দেখাও যে এসি বর্তনীটি বিশুদ্ধ আবেশকের প্রতি চক্রে গড় ক্ষয়িত ক্ষমতা 0 হয়। তাহলে বিশুদ্ধ আবেশকের ক্ষেত্রে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য কত হয়, 90 ডিগ্রি। তাহলে cos θ সমান কত হয় না 90 ডিগ্রি, আর cos 90 মান কত হয় 0। তাহলে ক্ষমতা কত হয়, P সমান ½ V0 I0 cos θ। তাহলে যেহেতু কসের মানটা পুরো 0, তাহলে পি এর মানটা পুরোটা 0, তাহলে অর্থাৎ এসি বর্তনীতে বিশুদ্ধ আবেশকের কোনো ক্ষমতা ব্যয় করে না, অর্থাৎ সেটা কী হয়, ওয়াটবিহীন ক্ষমতা।
লাস্ট হচ্ছে চোখ কি, উচ্চ স্বাবেশাঙ্ক অথচ নিম্ন রোধের কুণ্ডলীকে আমরা কি বলি, চোখ। উচ্চ স্বাবেশাঙ্ক আর নিম্ন রোধের কুণ্ডলীকে আমরা কি বলবো, চোখ বলবো। ব্যাস। এরপরে কোশ্চেন দেখো, এর অথবা দিয়ে কি দিয়েছে, 20 সেন্টিমিটার ব্যাসের একটি তামার চাকতি অনুভূমিক কক্ষে চতুর্দিকে 600 RPM কৌণিক কম্পাঙ্কে উল্লম্ব তলে ঘূর্ণায়মান, এই অবস্থায় 10⁻² মানের চৌম্বক ক্ষেত্র উক্ত চাকতির তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। চাকতির কেন্দ্র ও পরিধির কোনো বিন্দুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত। তার সাথে দিয়েছে প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূলের মানের সংখ্যা দাও। তার সাথে ডায়নামো আর মোটরের পার্থক্য। 3টি কোশ্চেন আছে। 3টি কোশ্চেনের সলিউশন কীভাবে করেছি দেখো। 3টি কোশ্চেনের সলিউশন, প্রথমে আছে চাকতির যে ব্যাসার্ধের অঙ্কটা, সেটা সলিউশন দেখো। চাকতি ব্যাসার্ধের সলিউশন হচ্ছে যে চাকতি ব্যাসার্ধ আর হচ্ছে কত না 20/2, কারণ ব্যাসার্ধ বার করতে বলেছে। ব্যাস দেওয়া আছে 20, 20/2 মনে হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। চৌম্বক ক্ষেত্র 20 যেটা ধরা হয় 10⁻² টেসলা, কৌণিক কম্পাঙ্ক n 600 RPM, তাহলে ওমেগা কত হবে 2π/60 × 600 অর্থাৎ 2π × 10 রেডিয়ান পার সেকেন্ড। তড়িৎচালক বলের ইকুয়েশন আমরা জানি E = 1/2 × b⍵r²। মানগুলো সব বসলাম, এত বোল্ড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন, ভালো করে দেখে নাও কীভাবে করলাম, খাতাতে লিখে নিতে পারো। আর তারপরে আছে প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল। তাহলে এসির পূর্ণচক্রে বিভিন্ন সময়ে v² বা i² এর গড় বর্গের বর্গমূল নিম্নলিখিত কার্যকর মানের সমান হয়। এসির এই গড় বর্গের বর্গমূল একেই বলা হয়, যেটা VRMS বা IRMS। VRMS এর মান হয় v0/√2 অর্থাৎ 0.707 v0, আর IRMS হয় I0/√2 সমান হচ্ছে 0.707 I0 হয়। আর লাস্টে ছিল ডায়নামো আর মোটরের মধ্যে পার্থক্য। ডায়নামো ফ্লেমিংয়ের ডানহস্য নিয়ম চলে, আর মোটর বামহস্য। ডায়নামো যান্ত্রিক তড়িৎ শক্তি রূপান্তরিত করে, মোটর তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। ডায়নামোতে আবেশিক প্রবাহ সৃষ্টি হয়, আর এখানে আবেশিক প্রবাহ সৃষ্টি হয় না। 19-এর এরপর কোশ্চেনটা দেখো। 19-এর কোশ্চেনে কি বলেছে, 19-এর এতে সমাক্ষভাবে সংলগ্ন দুটি পাতলা উত্তল লেন্সের সমবায়ের তুল্যাঙ্ক প্রকাশ দূরত্ব কত। তাহলে তুল্যাঙ্ক প্রকাশ দূরত্ব মানে সেই একই ইকুয়েশন, অর্থাৎ 1/f = 1/f1 + 1/f2, যেটা লেন্স চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। 19-এর বিতে কি কোশ্চেন আছে, কোনো মাধ্যমে পথ পার্থক্য দেওয়া আছে 5 × 10⁻5 সেন্টিমিটার, দশা পার্থক্য পাই, মাধ্যমটিতে 3 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের আলোক তরঙ্গের বেগ কত হবে। ভালো কোশ্চেন এটা। তাহলে এইটা দেখবে কিভাবে দেখো, এটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। দেখো এনটা দেওয়া আছে 3 × 10⁻14 হার্জ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য 10⁻4 সেন্টিমিটার, ভিটা বার করবো। একটু এই জিনিসটি জানতে হবে, যেটা আমরা জানি দশা পার্থক্য মানে 2π/λ × পথ পার্থক্য, এটা আমরা ব্যতিচারের জায়গাতে পেয়েছি। তা দশা পার্থক্য এখানে ভ্যালু দেওয়া আছে পাই, আর পথ পার্থক্য হচ্ছে 5 × 10⁻5। ল্যামডার মান হবে কত না 10⁻4 সেন্টিমিটার, এইখান থেকে বেরিয়ে গেল। আর আমরা জানি কি ভি সমান এন ল্যামডা, তাহলে এনের জায়গা ল্যামডা জায়গায় মান বসিয়ে দাও, ক্যালকুলেশন এত সেন্টিমিটার পার সেকেন্ড। খুব সহজ হবে এটা। সিতে কি ছিল, সিতে একটা কোশ্চেন ছিল ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালরের প্রস্থ 20 মিলিমিটার হলে নবম উজ্জ্বল পটি এবং দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব। তাহলে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষার কথা বলছি, তাহলে কেন্দ্রীয় চরমবিন্দু এটা, এখানে হচ্ছে নবম উজ্জ্বল পটি আর দ্বিতীয় অন্ধকার। দেখো এটা হচ্ছে কেন্দ্রীয় চরমবিন্দু, এটা হচ্ছে প্রথম অন্ধকার দ্বিতীয় অন্ধকার, এটা প্রথম উজ্জ্বল দ্বিতীয় উজ্জ্বল। তাহলে প্রথম উজ্জ্বল দ্বিতীয় উজ্জ্বল 3, 4, 5, 6, 7, 8 আর 9। আর এখানে কি দ্বিতীয় অন্ধকার থেকে শুরু করছি, তাহলে এইখান থেকে এইখান দ্বিতীয় থেকে তৃতীয় অন্ধকার 1 ধরা হয়। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে 7 হলো। তাহলে 7 যখন হলো, তারপরের ধাপটাতে যখন করবো তার অর্ধেক হয়, তাহলে কত হবে 7.5। তাহলে 7.5 × y, তার মানে হচ্ছে কি 7.5 × y মান 20, তাহলে কী হবে 150, তাহলে 150 মিলিমিটার হয়। ঠিক আছে, তো এর হচ্ছে 19-এর কোশ্চেন। 19-এর কোশ্চেন করার পরে আমাদের অথবা এইটি হচ্ছে লাস্ট কোশ্চেন হবে আজকে। বিন্দু আলোক উৎসের তরঙ্গমুখে কীরূপ হয়। যদি বিন্দু আলোক উৎসের তরঙ্গমুখ ধরি, সেটা সবসময় গোলীয় তরঙ্গমুখ হয়, অর্থাৎ গোল হবে। এটা একটা বিন্দুর ক্ষেত্রে তার 360 ডিগ্রি ডিরেকশানে সে কাজ করে। তারপর ছিল কি স্বল্পদৃষ্টি বলতে কী বোঝো, ত্রুটি দূর করার জন্য কী পদ্ধতি অবলম্বন করা হয়, স্বল্পদৃষ্টি মায়োপিয়া বলা হয়। এই মায়োপিয়াটা এই পেজের এই পেজের যদি 12 অথবা কোশ্চেনটা দেখো বিতে, সেটাতেই দেওয়া আছে, ছবি এঁকেছি। অথবা আলোকীয় যন্ত্রপাতি দেখেও সেখানে 4.2-তে পরিচ্ছেদে করা আছে। সি এর কোশ্চেন আছে শব্দ তরঙ্গের অপবর্তন বেশ সাধারণ ঘটনা, কিন্তু আলোক তরঙ্গের নয়, এর ব্যাখ্যা। এটা আমি লিখেছি দেখো, শ্রুতিগোচর শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথেষ্ট দীর্ঘ হয়, ফলে এই ধরনের তরঙ্গের
গতিপথে একটা বড় ছিদ্র থাকলেও ছিদ্রের মধ্য দিয়ে যাওয়ার সময় তরঙ্গটি অনেকটা দিক পরিবর্তন করতে সক্ষম হয়। তাহলে এটা হচ্ছে শ্রুতিগোচর শব্দের উপর বলছে যে যদি এই ধরনের তরঙ্গের গতিপথে বড় ছিদ্র যায় তার ছিদ্রের মধ্য দিয়ে যাওয়ার সময় দিক পরিবর্তন করতে সক্ষম হয়, কিন্তু আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হওয়ার জন্যে এই সূক্ষ্ম ছিদ্র যেমন সূচের পেছনে ছিদ্রের আকারও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় যথেষ্ট বড় ছিদ্রের মধ্য দিয়ে আলোর যাওয়ার সময় আলোর গতিপথে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাওয়া যায় না। তাই আলোক তরঙ্গের অপবর্তন সেভাবে দেখতে পাওয়া যায় না। আর লাস্ট কোশ্চেন ছিল পোলারয়েড কি? পোলারয়েড হলো সমবর্তন ফলক বা ফিল্ম যার সাহায্যে সমবর্তিত আলো উৎপন্ন করা হয়। তো এতটা পর্যন্ত কোশ্চেন, এটা পুরোটা কমপ্লিট করে দিলাম। পুরোটার পিডিএফ এখানে রেডি করা আছে। যদি তোমরা এটাকে বাই করতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা বাই করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো বলবে, তোমাদের জন্য আমি এই ভিডিওটা করলাম এবং এটার জন্য আমার অনেকটাই সময় লেগেছে, কাজের চাপ অনেকটাই বেশি থাকে, তার মধ্যে দিয়ে তোমাদের সময় দিয়েছি, চেষ্টা করছি আরও 2-3টে সলভ করার। শুরু থেকে শেষ অবধি খাতায় লিখো, যদি তোমরা বাই না করতে চাও খাতায় লিখতে শুরু করো, লিখে পরে তোমরা রেডি করো। আজকে ভিডিও এতটা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এইভাবে কন্টিনিউ আরও ভিডিও আপলোড করবো যেগুলো তোমরা মিস করো না, মিস করলে অনেক অসুবিধা হবে। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।